কুমিল্লায় এখনও পানিবন্দী ১১ লাখের বেশি মানুষ, আর জেলার দুর্গম এলাকায় ১ লাখের বেশি বানভাসী মানুষ তেমন ত্রাণ সহায়তা পাননি। মাঠ প্রশাসনের কার্যক্রমও খুব একটা দেখা যাচ্ছে না, তবে স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছেন। কুমিল্লার মনোহরগঞ্জ থেকে আনোয়ার হোসেন মিলনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। ১৫ দিন ধরে পানিবন্দী কুমিল্লার মনোহরগঞ্জের কাউলিপাড়া গ্রাম। হাজার হাজার মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছেন। কুমিল্লা শহর থেকে ৪০ কিলোমিটার দূর লোকালয় থেকে পানি ভেঙে ৩ কিলোমিটার পর্যন্ত তলিয়ে গেছে ফসলের মাঠ, ঘরবাড়ি, মাছের ঘের সবকিছু। টান হালকা আসছে, এত বেশি আসেনি। দেখা গেছে ১৭ মাঝে আমরা ২০ জনের দিছি, আর সবাই রয়ে গেছে। টান আসতে আসে না, এখন দূরবর্তী এলাকা তো কেউ আসে না। এই জন্য এই বাড়িতে আমি গেলাম, পানি আর পানি। উনি মাজুর মানুষ, হাতে অবস্থা খারাপ, কিন্তু উনি টান পাচ্ছে না। আমাকে বললো যে চাচা আমি কিছু পাই নাই। নিচু এলাকা হওয়ায় নৌকায় এখন একমাত্র বাহন এসব মানুষের জন্য, কিন্তু হঠাৎ করে নৌকার দাম বেড়ে যাওয়ায় এ পথ দিয়ে যাতায়াতের পথ অনেকটাই বন্ধ। তাই খাবার এবং সুপেয় পানি শূন্য অন্তত ৯টি ইউনিয়ন। ঘরবাড়ি ডুবি গেছে, তারপরে যাই রান্নাঘর ডুবি গেছে, মানে ফাঁক শাক কোনোটাই, আমাদের কল লেপটিন সবগুলোই, খাওয়া দাওয়া সবকিছুই কষ্ট পাইতেছি। কুমিল্লা সদরের আমতলী বাঁধেও দেখা দিয়েছে ফাটল। দিনরাত প্রচেষ্টা, সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষ মেরামতের চেষ্টা করছেন। ৩৬ বছরের পর এমন বন্যা ভাসিয়ে নিয়েছে প্রায় প্রত্যেকটি ঘরবাড়ি। তাই প্রশাসনের সুদৃষ্টি চাচ্ছেন এলাকাবাসী। বন্যা শুরু হওয়ার পরে একটি কথা বারবারই চলে আসছিল, সেটি হচ্ছে দুর্গম যে এলাকাগুলোতে সেগুলোতে সেভাবে ত্রাণ পৌঁছাচ্ছিল না। যারা স্বেচ্ছাসেবক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সবাই কিন্তু আশপাশের জেলাগুলোতে ত্রাণ দিচ্ছেন, টাকা দিচ্ছেন, কিংবা অন্যান্য সুপেয় পানি দিচ্ছেন। এটি এমন একটি জায়গা মনোহরগঞ্জ যেখানে অসংখ্য মানুষ এখনো না খেয়ে আছে, রান্না করতে পারছে না, কোথাও যেতেও পারছে না। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, কুমিল্লা, মনোহরগঞ্জ। জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগেই এই সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। গত ১৫ বছরে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য গত মঙ্গলবার একটি তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়। কমিটিকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন ১ জানুয়ারি ২০১০ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত গুমের ঘটনা তদন্ত করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে বিচারাধীন মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এ মামলার অপর ২ আসামি হলেন বিএনপির সাবেক এমপি আলী আসগর লবি ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম। জানা যায় ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯.৪৪ কাঠা জমি বরাদ্দ দেন দুদকের তৎকালীন উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। শাহবাগ থানায় ২০০৭ সালে মামলাটি করেন। পরের বছর ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা ২ মামলায় স্থায়ী জামিন পেলেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদল। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় বাদল বলেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা পরীক্ষিত এবং ভালো লোক বলে মন্তব্য করেছেন ডক্টর কামাল হোসেন। নিজ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, ভালোবাসা পেলে আমৃত্যু তিনি জনগণের জন্য রাজনীতি করে যাবেন। যারা টাকা দিয়ে নির্বাচন করে ক্ষমতায় আসে এবং মন্ত্রী হয় তাদের একসময় দেশ ছেড়ে পালাতে হয় বলেও মন্তব্য করেন তিনি। যারা লুটপাট করে তাদের রুখে দাঁড়ানোর আহ্বানও জানান ডক্টর কামাল। সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মৌলিক পরিবর্তন এবং জনগণের অবস্থার পরিবর্তনের জন্যই রাজনীতি। দুর্নীতিমুক্ত সমাজ, শোষণমুক্ত সমাজ,
এটা আপনারা দেশে গড়ে উঠুক, এটা চান, অন্তর থেকে চান। এটা আমি মনে করি দেশের প্রত্যেক মানুষই চায়। কিছু লোক যারা বিক্রি হয় তারা ছাড়া সকলেই চায় দেশে একটা সৎ সরকার থাকুক, দেশের মানুষের কাজ করা হোক, দেশের একটা মৌলিক পরিবর্তন আমরা সবাই মিলে যেন গড়ে তুলতে পারি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত পরিবারগুলোকে প্রতি মাসে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের জন্য তাদের আত্মত্যাগ বাংলার মানুষ কখনোই ভুলবে না। সারা দেশে যারা নিহত এবং নিখোঁজ রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করার কাজ জামায়াতে ইসলামী করছে বলেও জানান তিনি। মত বিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় সদস্য সাইফুল আলম খান মিলন, মাইনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মমিনুল হক উপস্থিত ছিলেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। এখন পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট এখন সরগরম। নদীর ইলিশ আর উপকূল থেকে আসা ইলিশের যোগানে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে মাছঘাটের ক্রেতা বিক্রেতাদের মধ্যে। প্রতিদিন 500 থেকে 600 মণ ইলিশ আমদানি হচ্ছে। এই ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। বর্তমানে চাঁদপুর মাছঘাটে 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি 1200 থেকে 1300 টাকা, আর 1 কেজি ওজন ও এর চাইতে বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা প্রদান সংক্রান্ত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা দেশে আর যেন কেউ গুমের শিকার না হয় সেটা নিশ্চিত করতে গুম প্রতিরোধ সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে বলেও জানানো হয় এই বৈঠকে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 3.5 ঘন্টার এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বন্যা, রপ্তানিমুখর শিল্পের উৎপাদন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। গুম প্রতিরোধে জাতিসংঘের এ সংক্রান্ত কনভেনশনে অনুস্বাক্ষর করার কথাও জানানো হয় এই বৈঠকে। কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। কালো টাকা সাদা করার যে সিদ্ধান্ত বিগত সরকার নিয়েছিল তা বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয় উপদেষ্টা পরিষদ বৈঠকে। একই সাথে হজের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে হজের খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের যে লক্ষ্য বর্তমান সরকার নিয়েছে সেজন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয়লাভ করা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। একই সাথে সাবজয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরেক মামলায় তার বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, হয়রানিমূলক মামলার মাধ্যমে নেতাকর্মীদের জীবন ধ্বংস করা হয়েছে। তার পরিবারও প্রতিহিংসা রাজনীতির শিকার। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা 2 মামলায় স্থায়ী জামিন পেলেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল।
বাদল। তিনি বলেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। বিভিন্ন মামলায় আইনি লড়াইয়ে আদালতের আঙ্গিনায় আসলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আজকের দিনটি ছিল অন্যরকম। ঢাকার বিশেষ জজ 6-এর বিচারক মাসুদ পারভেজ তাকে দুদকের মামলায় বেকসুর খালাস দিয়ে রায় দেন। 1 দশকেরও বেশি সময় ধরে চলা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলাটি আদালতে প্রমাণ করতে পারেনি দুদকের আইনজীবী। আরেক মামলায়ও খালাস পান তিনি। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষিপ্ত পরিবার থেকে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী, কেউ কম কেউ বেশি। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন আবেদন করেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তার বিরুদ্ধে 2 মামলায় আদালত তাকে স্থায়ী জামিন দেন। 10 বছর দেশে থাকিনি, আমাদের ছাত্র বৈষম্য এবং জনতার যে বিজয়, সেই বিজয়ের জন্য আমরা স্বাধীনভাবে আদালতে স্যারেন্ডার করেছি এবং বিজ্ঞ আদালত সেই স্যারেন্ডার করার পর উনি আমাকে ওনার জাজ মতো আমাকে বেল দিয়েছেন। এবং আমি আশা করছি এইসব মিথ্যা মামলা আমার না, যারা ভুক্তভোগী সবার যেন এই বিজ্ঞ আদালত বিবেচনা করেন। এ সময় ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। 16 বছরের পরাধীনতার শিকল থেকে বাংলাদেশের মানুষ এখন সত্যিকারের স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 10 বছর পর কক্সবাজারের পেকুয়ায় নিজ বাড়িতে এসে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি। দীর্ঘ প্রায় 15-17 বছর যাবৎ তাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, সমাবেশের কোনো স্বাধীনতা ছিল না, কোনো রকমের মৌলিক মানবাধিকার তারা ভোগ করতে পারেনি। এদেশের জনগণের সামনে বিভিন্ন রকমের কালা কানুনের মধ্য দিয়ে মিডিয়াকেও এবং জনগণকেও বাকরুদ্ধ করে রাখা হয়েছিল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার নির্বাচনের রূপরেখা তৈরি করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা জানান। নাজিবুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির 3 শীর্ষ নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে বসেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে অংশ নেন। ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানান তিনি। ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। নির্বাচনের রূপরেখা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। এ সময় নির্বাচন সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলমান থাকবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 8 জন মন্ত্রী এবং 6 জন সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আসামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া মন্ত্রীরা হলেন সাবেক মন্ত্রী জাহিদ মালেক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান এবং কামরুল ইসলাম। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া সাবেক 6 জন সংসদ সদস্যরা সলিমুদ্দিন, তরফদার সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিমুদ্দিন, নুরি আলম চৌধুরী এবং জিয়াউর রহমান। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধে প্রতিটি দলে আসন প্রতি 2 জন প্রার্থী নির্ধারণ, প্রার্থীকে কমপক্ষে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সদস্য হতে হবে, না ভোটের বিধান চালু, সংসদে আসন সংখ্যা বৃদ্ধির সুপারিশ করেছে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন। রাজধানীতে ডেইলি স্টার ভবনে সুজন আয়োজিত আলোচনা সভায় এসব সুপারিশমালা তুলে ধরেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভার বেশিরভাগ বক্তারাই তুলে ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা। তারা বলেন, নির্বাচনকালে নিরপেক্ষ এবং নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে আবারও ফিরিয়ে আনতে হবে। সেই সাথে নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্য কিভাবে বন্ধ করা যায় তাও উল্লেখ করেন বক্তারা। ভোটারদেরকে তৃণমূল পর্যায়ে ভোট পরিচালনা করার, ভোট সংরক্ষণ করার, ভোটের রেজাল্টটা নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তত্ত্বাবধায়ক সরকার নামক যে শব্দটা ছিল সেটাকে আরো রিফাইন করে আরো কিভাবে করে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন সেটা করেন, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট দিয়ে নির্বাচন এই দেশে বহু বছর অনাগতকালে সম্ভব না, হবে না। আর বিউরোক্রেসিকে নিউট্রাল করবেন। একটা আসনে একটা রাজনৈতিক দল মানে সর্বোচ্চ 2 জন প্রার্থী মনোনয়ন দিতে পারে। দেশে জনসংখ্যার বিবেচনায় জাতীয় সংসদের আসন সংখ্যা আরও বাড়ানো দরকার বলেও আলোচনা সভায় উল্লেখ করেন বক্তারা। ইংল্যান্ডে 7 কোটি মানুষ এবং হাউস অব কমন্সের আসন কত 650। বাংলাদেশে 18 কোটি মানুষ, কিভাবে 300টা আসন এখানে হয়? ইংল্যান্ডের হিসেবে তো এখানে প্রায় 900 পার্লামেন্টের আসন হতে পারে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী হবে না, দলীয় প্রধান হবেন না, 2 বারের বেশি হবেন না, 70 ধারা থাকবে না অথবা সংশোধন হবে। এই কাজগুলো যদি নির্বাচিত সরকারের জন্য রেখে দেয় তারা কখনোই করবে না। আরপি অনুযায়ী কিন্তু লেজির ভিত্তিক ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ। আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে। নির্বাচনে অপছন্দের প্রার্থীকে বর্জন করার জন্য পুনরায় না ভোট এর বিধান চালু করতে হবে বলেও মনে করেন বক্তারা। এত ডিটেইলে এটাকে করা যেতে পারে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের ইতিহাস পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জের শহীদ পরিবারের সাথে মত বিনিময়কালে তিনি আহ্বান জানান। এদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তর এলাকায় নিহত 25 জন শহীদ পরিবারের মাঝে অনুদান দিয়েছে দলটি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। রাজধানীর উত্তর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মত বিনিময়ের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। ওর ইচ্ছা ছিল বড় হয়ে ও ডাক্তার হবে। এ সময় নিহতদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদদের স্বজনরা। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায় একটা বুকের পিছনে। আমি ন্যায্য বিচার চাই, আর কিছু চাই না। আমার বাবা কারোর সাথে ঝগড়া করতো না, যে একটু গালি দিত তাকে বাই করে চলে আসতো। আমার জামাইয়ের বিচার চাই। আমার সন্তান দুটো এতে হয়েছে, আমি এই বয়সে বিধবা হয়েছি। আন্দোলনে নিহত 25 জনের পরিবারকে নগদ 2 লাখ টাকা করে অনুদান দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও এদের পাশে থাকার ঘোষণা দেয় দলটি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত পরিবারগুলোকে প্রতি মাসে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম। আমরা বলেছি যে পরিবারগুলোর আর্থিক সহায়তার প্রয়োজন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন। আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা। আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা স্থান করে দিতে হবে।
ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে যারা নিহত ও নিখোঁজ রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সাধ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন দলটির প্রধান ডাক্তার শফিকুর রহমান। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।